আমার তিস্তা পানি নাই, আমার পদ্মায় পানি নাই, আমার বাস পণ্যবাহী ট্রাক নেপালে ভুটানে যেতে পারে না, এর চেয়ে আর কি ক্ষতি হতে পারতো বলে আগে? আমার সীমান্তে এখনো ফেলানিরা সীমান্তের কাঁটাতারে ভাসে, আমার ঈদের দিনে মানুষ হত্যা হয়। তাহলে এত কিছু হওয়ার পরে সম্পর্ক ভালো না থাকলে আর কি হতো? সব বন্ধুত্বের নজির স্থাপন করে যদি আমাদেরকে এই তিস্তা চুক্তিটি করে আমাদের শুষ্ক মৌসুমে মরুগরম থেকে রক্ষা করত এবং বর্ষা মৌসুমে বিনা প্রয়োজনে সমস্ত তিস্তা বাঁধের গেট খুলে দিয়ে যদি আমাদেরকে পানি দিয়ে নিমজ্জিত না করতো, আমরা খুশি হতাম। যে সম্পর্ক ভালো থাকার সুবিধা বাংলাদেশ যতটুকু না পেয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছে। এই যে বাংলাদেশের কথা বলছি, ভূখণ্ডের কথা বলছি, সেই ভূখণ্ডের ক্ষেত্রে আমাদের এই স্বাধীনতা সংগ্রাম অনেকাংশে সফলতার দ্বার প্রান্তে গেছে খুব স্বল্প সময়ের মধ্যে। সেটি ভারতের অবদান অনস্বীকার্য, এটা আমাদের স্বীকার করতেই হবে। তারপরে যে প্রশ্ন যেটা মোমিন সাহেব বলেছেন, আমি তার সাথে নীতিগতভাবে একমত হতে পারলে খুশি হতাম, কিন্তু হতে পারছি না। কারণ আমার দেশের মানুষ চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যায়, যেটা যেমন সত্য, এই মানুষ যাওয়ার ফলে যে মেডিকেল ট্যুরিজম নামে যে একটা ট্যুরিজম আছে এবং ইন্ডিয়া বা ভারত অনেকাংশে আর্থিকভাবে লাভবান হয় আমাদের দেশের ডলাররা, সেটি কিন্তু তাদেরও স্বার্থের একটি বিষয়, শুধুমাত্র বাংলাদেশি স্বার্থের বিষয় নয়। আমরা অনেকেই ভারতের চিকিৎসা না করেও বাংলাদেশের চিকিৎসা করতে পারতাম, এবং বাংলাদেশের চিকিৎসা করতে গেলে যে কাজটি হতো, অন্তত আমার দেশের ডলার সেই দেশে যেত না, বা আমার দেশের অর্থ সেই দেশে যাইতো না, বরং এটা একদিক দিয়ে না যেতে পারলে আমি তো মনে করি ভালো হইতো। তারপরে এই যে ট্যুরিজমের যে কথাটা বলছেন, আমার দেশের মানুষ হাজার হাজার মানুষ প্রত্যেক বছরে ইন্ডিয়াতে ট্যুরিজমে যায়, এটি না গেলে হয়তো একটি ক্ষতি হতো, কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্ষতি হচ্ছে আমরা আর্থিকভাবে, যে আমাদের এই লোকগুলা ভারতে যাওয়ার পরে যে টাকাগুলো আমরা ওখানে খরচ করি। অতএব এটি আমার দেশকে ক্ষতিগ্রস্ত করছে আমি এটাও বলবো না, আবার এই মেডিকেল ট্যুরিজম এবং আদার ট্যুরিজমের জন্য যে বাংলাদেশের মানুষ অনেক বেশি উৎফুল্লিত তা আমরা বলতে পারবো না। কারণ এই ভিসা নিয়ে কিন্তু মানুষের ভোগান্তির কথা আমরা জানি, বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে 3 মাস 4 মাস কিন্তু এখন পর্যন্ত আমরা পারি না। যেটি সহজলভ্য হতে পারতো, এই ভিসা প্রক্রিয়াটা আরো বেশি সহজলভ্য হতে পারতো, যে আমরা যেভাবে ভারতের বিভিন্ন প্রয়োজন বা দাবি দেওয়া পূরণ করেছি অকুণ্ঠভাবে, তার প্রতিদান স্বরূপ ভারতের উচিত ছিল যে ভিসা ফ্রি বর্ডার চালু করা। আমি সেই ভিসা ফ্রি বর্ডারের দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কথা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে কিন্তু ভিসা নেই, একটা দেশে প্রবেশ করলে অনেকগুলো দেশে একসাথে যাওয়া যায়। তাহলে পার্শ্ববর্তী ভারত আমার বন্ধু রাষ্ট্র, আমি সেই সার্কটাকে কেন কার্যকরী করতে পারলাম না? সার্কভুক্ত দেশের মধ্যে আমি কেন বিনা ভিসায় যেতে পারি না? এই বিষয়গুলো কিন্তু মানুষকে ভাবায়, মানুষকে প্রশ্ন করে। মমিন সাহেব বলছেন খারাপ সম্পর্ক থাকলে কি হতো? খারাপ সম্পর্ক থাকলে শুধু আমরা একা ক্ষতিগ্রস্ত হতাম, বিষয়টি এরকম নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হতো। যদি খারাপ সম্পর্ক থাকতো তাহলে আমার দেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পণ্যবাহী ট্রাক তাদের 7 সিস্টারে যেতে পারতো না। এবং চিকেন নেক যে জায়গাটা, যেটা এখন যেটা সাম্প্রতিক আলো আসছে, যে যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে আমার দেশের রেলপথ ব্যবহার করে ভারতীয় পণ্যবাহী রেল আমার দেশ থেকে আবার পুনরায় সেই দেশে যাওয়ার সুযোগ পেত না। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে আমার দেশের ল্যান্ড পোর্ট, আমার দেশের সমুদ্র পোর্ট, এগুলো কিন্তু ভারত নির্বিঘ্নে ব্যবহার করতে পারতো না। বরং বরং এটি বলা যায় যে সম্পর্ক ভালো থাকার সুবিধা বাংলাদেশ যতটুকু না পেয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছে ভারত। কি করে যদি আপনাকে ছোট করে বলি, এই যে নেপাল আর ভুটান, আমাদের প্রায় 2014 সনে একটা চুক্তি হয়েছে, 2014 কি 18 সনে, যে আমরা নেপালে এবং ভুটানে আমাদের পণ্যবাহী ট্রাক যাবে এবং নেপাল এবং ভুটান থেকে তাদের পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসবে, একটা ট্রানজিট চুক্তি হয়েছে। কিন্তু এই ট্রানজিটটা এখন পর্যন্ত কার্যকরী করা যায়নি, শুধুমাত্র ভারতের অসহযোগিতার কারণে। যে আমরা চুক্তিতে আমরা নেপাল আমরা ভুটান করেছে, কিন্তু ভারতের যে 15 কিলোমিটার বা 18 কিলোমিটার করিডোর লাগবে বা ট্রানজিট লাগবে, সেই সুবিধা কিন্তু আমরা এখনো পাইনি। তাহলে এটি কি মোমিন সাহেব একবারও চিন্তা করেছেন যে এর দ্বারা আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, ব্যালেন্স অফ ট্রেডের এটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে? এটা কি উনি একবারও চিন্তা করেছেন? আমরা যে এই যে এতটা সুসম্পর্ক থাকার পরও যে 2011 সনে মনমোহন সিং তিস্তা চুক্তি করার জন্য বাংলাদেশে আসলেন, কিন্তু চুক্তি আমরা করতে পারলাম না, সেটার জন্য যে আমার তিস্তা পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা খুশি হতাম যদি ভারত যদি বন্ধুত্বের পরিচয় দিয়ে বা বন্ধুত্বের নজির স্থাপন করে যদি আমাদেরকে এই তিস্তা চুক্তিটি করে আমাদের শুষ্ক মৌসুমে মরুগরম থেকে রক্ষা করত এবং বর্ষা মৌসুমে
বিনা প্রয়োজনে সমস্ত তিস্তা বাঁধের গেট খুলে দিয়ে যদি আমাদেরকে পানি দিয়ে নিমজ্জিত না করতো, আমরা খুশি হতাম। যদি এই বন্ধুত্ব থাকতে হবে, আমিও কিন্তু দাবি করেই বলছি যে এই যে ভালো বন্ধুত্বের সম্পর্ক, সেটিকে বেস করে যদি 54টি অভিন্ন নদীর পানি যদি একতরফা ভাবে ভারত প্রত্যাহার না করে নিত, আমরা খুশি হতাম। আমার দেশের এই ভাটির দেশের মানুষরা উপকৃত হতো, লাভবান হতো। সেটা তো আমরা হয় না। আমরা 2012 সনে 2012 সনে 12/12/2012 সনে আমরা গঙ্গা চুক্তি করলাম 30 বছরের জন্য। কথা ছিল যে জানুয়ারি মাস থেকে 31 মে পর্যন্ত প্রত্যেক মাসে আমরা 35,000 কিউসেক পানি পাবো। এই যে আমরা 35,000 কিউসেক পানি পাইলাম কি পাইলাম না, এটি যাচাই করে সেটার যে সমাধান হওয়া দরকার বা চুক্তি অনুযায়ী বাংলাদেশের মানুষ পানি পাওয়ার কথা, সেটি যদি হতো আমি খুশি হতাম। এই পদ্মায় পানি না পাওয়ার করার জন্য জিকে প্রজেক্ট, যেটা দক্ষিণাঞ্চলের প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে সেচ দেওয়া হতো, কৃষি উৎপাদন হতো, যে কৃষি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই জিকে প্রজেক্ট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। যদি বন্ধ না হতো আমি আরো খুশি হতে পারতাম, আমি আরো লাভবান হতে পারতাম। আমি জানি না এই কথাগুলো মমিন সাহেব কিভাবে নেবেন। এগুলো আমাদের বাংলাদেশের স্বার্থের সাথে কিন্তু সুস্পষ্টভাবে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি খুশি হতাম যে পার্শ্ববর্তী দেশ আমার বন্ধু রাষ্ট্র, কিছুদিন আগে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা করলেন, অনেক বাধা করে। আমার বাংলাদেশের মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করতে পারে না 14 বছর ধরে, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতি যখন দৃশ্যমান, যখন আমার দেশের মানুষ তাদের নেতা নির্বাচন করতে পারে না, সেই সময় যদি আমার পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রটি জনগণের পক্ষে দাঁড়িয়ে, যে জনগণগুলো ভোটাধিকার প্রয়োগ করতে চায়, যে জনগণগুলো নির্ভয়ে তাদের নেতা নির্বাচন করতে চায়, যদি আমাদের পক্ষে থাকতেন, মানুষের পক্ষে থাকতেন, বিশ্বাস করেন মনির ভাই, আমরা খুশি হতাম। আমাদের প্রধানমন্ত্রী 2018 সনে ভারত থেকে ফিরে এসে বললেন যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত কোনোদিন বলতে পারবে না। আমি ভেবেছিলাম যে মানুষ ভেবেছিল যে ভারতকে দেওয়ার পালা বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু যখন এবারে দেখলাম যে আমার রেল লাইন ব্যবহার করে ভারতীয় পণ্য এক গেদে দিয়ে ঢুকে আবার পঞ্চগড়ে যাবে ট্রানজিটের নামে, আসলে এটা তো করিডোর। যে জাহাজে, যে রেলে আমার পণ্য উঠবে না, যে রেলে আমার বাংলাদেশের কোনো স্টেশনে থামবে না, যে রেল আমার দেশের কোনো অথরিটি চেক করতে পারবে না, এরকম একটি রেল করিডোরের মাধ্যমে আমার দেশের আর্থিক উন্নয়ন কতটুকু হবে বা কতটুকু হওয়া যায়, বা এই রেল যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে আমার রেল দিয়ে আমি নেপাল এবং ভুটানে কেন যেতে পারি না, আমার ট্রাক এই রেলের বিনিময়ে আমার ট্রাক কেন নেপাল এবং ভুটানে যাবে না, এই অমীমাংসিত বিষয়গুলোর যদি সমাধান হতো, তাহলে মমিন সাহেব আমি বলতাম যে আমরা সত্যি সত্যি প্রকৃত বন্ধুর কাছ থেকে যেটা আমরা প্রত্যাশা করি সেটার প্রাপ্তিটা আমাদের হয়েছে। কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল নাই, আমরা শুধু দিয়েই যাচ্ছি, কোনো আপত্তি নাই, আমাদের ঋণ শোধ করছি, কিন্তু আমাদেরও যদি কিছু পাওয়ার থাকে বা আমাদেরও কিছু চাওয়ার থাকে, সেই বিষয়গুলো দিনের পর দিন লিঙ্গার হচ্ছে কেন? মনমোহন সিং চুক্তি করতে আসলেন বাংলাদেশে, চুক্তি হলো না, তার মানে চুক্তিটা তো এখনো রয়ে গেছে। তাহলে কেন 11 সনের পরে আজকে 24 সনে এসে আবারও বলা হচ্ছে যে একটা কারিগরি টিম বাংলাদেশে যাবে, কারিগরি টিম যাওয়ার পরে এই তিস্তার চুক্তি বা তিস্তার বিষয়টা খুঁটিনাটি বিশ্লেষণ করবে? যে চুক্তি হওয়ার কথা, যে চুক্তি ব্যাগবন্দি হয়ে আমার বাংলাদেশে আসলো, স্বাক্ষর হলো না মমতার বিরুদ্ধের কারণে, সেই চুক্তি নিয়ে কারিগরি সক্ষমতার কি দরকার? তিস্তা ব্যারেজ ভারত করে দেবেন, আমার ব্যারেজের দরকার নেই তো। আপনি আমার ব্যারেজটা খুলে দেন, আমাকে সুষ্ঠু মৌসুমে পানি দেন, আমার তিস্তা চুক্তির দরকার নেই। আপনি যে 2014 সন থেকে একতরফা ভাবে পানি প্রত্যাহার করেছেন, সেই পানি যদি আপনি আমাকে বাংলাদেশে দেন, তাহলে আমার এই তিস্তা ব্যারেজ প্রজেক্ট বাংলাদেশি টাকায় খরচ করে কোনো সম্ভব নয়। এই জন্য যখন চীন 2016 সনে প্রায় 1,000 কোটি টাকা খরচ করে যখন তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা করার চেষ্টা করলো, দুপাতে বাঁধ হবে, তারপরে চীনের একটা শহরের মতো করে হবে, কর্মসংস্থান তৈরি হবে, এবং নির্বাচনের আগে সেখানে চীনা রাষ্ট্রদূত যে সেখানে দেখাশোনা করে আসলেন এবং চীন সেখানে অর্থায়ন করবে। হঠাৎ করে এবার দেখলাম ভারত আগ্রহ প্রকাশ করলো যে এই প্রজেক্টে আমরা সহযোগিতা করব। আপনি তো অর্থের কথা বলেনি, টাকাটা কোথেকে আসবে? আপনি এটা বলেননি। 2 নম্বর কথা হলো যে ভারত 14 সন থেকে একতরফা ভাবে পানি প্রত্যাহার করে নিল, যে পানি প্রত্যাহার করার পরে মরুকরণ তৈরি হলো, তিস্তা পাড়ের মানুষরা হাজারো সমস্যায় নিমজ্জিত, সেই বন্ধু রাষ্ট্রটি এই তিস্তা সমস্যার সমাধান করার জন্য কারিগরি দল পাঠিয়ে আমাদের উপকারে আসবে, এটা বিশ্বাস করতে পারলে ভালো হতো। কিন্তু তাদের সেই আচরণ তো বিশ্বাসযোগ্য নয়। তাহলে আমার সম্পর্ক খারাপ থাকলে আর কি হতে পারতো? আমার তিস্তা পানি নাই, আমার পদ্মায় পানি নাই, আমার
বাস পণ্যবাহী ট্রাক নেপালে ভুটানে যেতে পারে না, এর চেয়ে আর কি ক্ষতি হতে পারতো বলেন আগে? আমার সীমান্তে এখনো ফেলানিরা সীমান্তের কাঁটাতারে ভাসে, আমার ঈদের দিনে মানুষ হত্যা হয়, তাহলে এত কিছু হওয়ার পরে সম্পর্ক ভালো না থাকলে আর কি হতো? সম্পর্ক সরকারি দল বা আমরাও মনে করি যে এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্কের মাত্রাটা চরম শেখরে। চরম ভালো সম্পর্ক যখন বিদ্যমান, তখন যখন সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয় না, তখন যখন তিস্তায় পানি পাওয়া যায় না, তখন যখন পদ্মাতে পানি পাওয়া যায় না, তখন যখন আমি এই ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের নামে আমি পর্যাপ্ত পরিমাণে ট্যারিফ আমি পাই না, তখন মমিন সাহেবের কথা বিশ্বাস করাটা খুবই কষ্টকর হয়ে যায়। যখন জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থেকে বঞ্চিত হয়, এবং যখন সরকারি মন্ত্রীরা বুক ফুলিয়ে বলেন ভারত আমাদের সাথে ছিল, ভারত যদি সহযোগিতা না করতো, ইত্যাদি ইত্যাদি কথাগুলো, তার মানে জনগণের এই যে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা, সেটি যখন অন্য একটি রাষ্ট্রের হাতে তাদের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছার উপরে নিপতিত হয়, তখন সেটি বাংলাদেশের মানুষকে নিঃসন্দেহে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। তবে মনির, আমি এতটুকু বলতে চাই আপনাকে, আমি ভারত বিরোধিতার নামে শুধুমাত্র বিরোধিতা করতে চাই না, আমি ভারতের সমালোচনাও করতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই মমিন সাহেবের মতো যে এই মুহূর্তে ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক, অতএব এই সম্পর্ককে কাজে লাগিয়ে, এই সম্পর্ককে পুঁজি করে আমার এই অভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, দীর্ঘদিনের দীর্ঘায়িত সমস্যা, তিস্তা সমস্যা, আমার নেপাল ভুটানের সমস্যা, দেখেন এই মুহূর্তে দেশে বিদ্যুৎ নেই, আমি টাকার অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, আমার কয়েকদিন আগে পত্রিকা আমি দেখলাম। তাহলে আমি যদি নেপাল এবং ভুটান থেকে যদি জলবিদ্যুৎ কম দামে তারা বিক্রি করতে আগ্রহী, কিন্তু শুধুমাত্র আমার বন্ধু রাষ্ট্রটির সমর্থন না থাকার কারণে, সহযোগিতা না থাকার কারণে, আমি বিরোধিতা বলবো না, আমি সেই বিদ্যুৎটা আনতে পারছি না, এরকম একটি অবস্থায় আমি তো চাই যে আমার বন্ধুর কাছ থেকে, আমার ফরাদ ভাই বললেন যে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে, এই যে বন্ধুত্বের যে একটা সাইন, বন্ধুত্বের যে একটা পজিটিভ গেস্টার, এটি আমি দেখতে চাই। আমি ভারতের কোনো বিরোধিতা করতে চাই না,